21শে জুলাই দুপুর ধরুন 1:18 বাজে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, হায়দার আলী বিল্ডিং। ক্লাস চলছিল তখন। হ্যাঁ, ক্লাসরুমে বাচ্চারা। ঠিক সেই সময়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটা F-7BGI যুদ্ধবিমান মানে সরাসরি বিল্ডিংটার ওপর আছড়ে পড়ল। সাংঘাতিক বিস্ফোরণ, আর জেট ফুয়েলের আগুন তো ভয়ঙ্কর। মুহূর্তের মধ্যে কতগুলো জীবন, অনেকে খুব খারাপভাবে আহত হলেন। আসলেই এক মর্মান্তিক ঘটনা। তো আজকে আমরা এই ঘটনার গভীরে যাওয়ার চেষ্টা করব, মানে আমাদের হাতে যে তথ্যগুলো আছে সেগুলোর ভিত্তিতে। প্রশ্নটা হচ্ছে, এটা কি কেবলই একটা দুর্ঘটনা, নাকি এর পেছনে আরও অনেক কিছু ছিল? মানে প্রযুক্তিগত কোনো সমস্যা, নাকি ধরুন প্রাতিষ্ঠানিক কোনো গাফিলতি বা অন্য কিছু? ঠিক, এই উৎসগুলো থেকে আমরা আসলে কি জানতে পারছি সেটাই আমাদের আজকের আলোচনার লক্ষ্যও, সেটাই। মানে উৎস থেকে পাওয়া তথ্যগুলো বিশ্লেষণ করে দুর্ঘটনার সম্ভাব্য কারণগুলো খুঁজে বের করা, টেকনিক্যাল দিকগুলো, প্রাতিষ্ঠানিক ব্যর্থতার যে অভিযোগগুলো উঠছে, পারিপার্শ্বিক পরিস্থিতি। আচ্ছা, সব মিলিয়ে একটা পরিষ্কার ছবি পাওয়ার চেষ্টা আর কি। তো চলুন শুরু করি। আচ্ছা। ঘটনার একেবারে কেন্দ্রে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর, একেবারে নতুন পাইলট। তার প্রথম সোলো ফ্লাইট ছিল সেটা। বাহ, প্রথম সোলো ফ্লাইট। হ্যাঁ, আর বিমানটা ছিল F-7BGI। মিশনটা কিন্তু তুলনামূলক সহজই ছিল। কি রকম? কম উচ্চতায়, মানে ধরুন প্রায় 1500 ফিট ওপর দিয়ে 15 মিনিটের মধ্যে এয়ারফিল্ডের চারপাশে 3 বার চক্কর দেওয়া। আচ্ছা, স্ট্যান্ডার্ড ট্রেনিং সর্টি মনে হচ্ছে। হ্যাঁ, প্রথম দুটো চক্কর কিন্তু ঠিকঠাকই হয়েছিল, কিন্তু সমস্যাটা হলো তৃতীয় চক্করের সময়। এয়ার ট্রাফিক কন্ট্রোল মানে ATC থেকে তাকে বলা হলো রানওয়ের পূর্ব দিকে সরে গিয়ে একটু অপেক্ষা করতে। অপেক্ষা করতে কেন? কারণ তখন একটা প্যাসেঞ্জার প্লেন নাম ছিল। ও আচ্ছা, যাত্রীবাহী বিমান। হ্যাঁ, আর এখানেই উৎসে একটা জরুরি বিষয় তুলে ধরা হয়েছে। কি সেটা? দেশের প্রধান আন্তর্জাতিক এয়ারপোর্ট, অথচ রানওয়ে মাত্র একটা। ঠিক, এই ব্যাপারটা আসলেই ভাবনার। মানে মিলিটারি, সিভিলিয়ান সবাইকেই ওই একটাই রানওয়ে শেয়ার করতে হয়। হ্যাঁ, আর এর ফলে প্রায়ই এরকম অপেক্ষা করা বা হোল্ড করার পরিস্থিতি তৈরি হয়। বুঝলাম। তারপর কি হলো? তো যাত্রীবাহী বিমানটা চলে যাওয়ার পর তৌকির আবার রানওয়ের দিকে এগোতে শুরু করলেন তার শেষ চক্করটা শেষ করার জন্য। কিন্তু ঠিক সেই মুহূর্তেই তার ইনস্ট্রাক্টর, যিনি রানওয়ের পাশ থেকে পুরো ব্যাপারটা দেখছিলেন, তিনি লক্ষ্য করলেন যে বিমানটা কেমন যেন অস্বাভাবিক দ্রুততায় নিচে নেমে আসছে। নিচে নামছে? হ্যাঁ, উনি সঙ্গে সঙ্গে রেডিওতে নির্দেশ দিলেন, চেক ইয়োর হাইট, চেক ইয়োর হাইট। উচ্চতা পরীক্ষা করতে বললেন। ঠিক, তৌকির উত্তরও দিলেন রজার, মানে তিনি বার্তাটা পেয়েছিলেন। কিন্তু তারপরেও? হ্যাঁ, কিন্তু পরিস্থিতি আর নিয়ন্ত্রণে আসেনি, মানে খুব দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। উৎস অনুযায়ী সম্ভবত বিমানটা স্টল মোডে চলে গিয়েছিল। স্টল মোড, এটা একটু বুঝিয়ে বলবেন সাধারণ শ্রোতাদের জন্য? অবশ্যই। স্টল মানে হচ্ছে, ধরুন বিমানের ইঞ্জিন চালু আছে, কিন্তু ডানাগুলো বাতাসের যথেষ্ট চাপ পাচ্ছে না, মানে লিফট হারাচ্ছে। এক্স্যাক্টলি। ফলে বিমান আর উড়তে পারে না, সোজা নিচের দিকে পড়তে শুরু করে। আচ্ছা। আর তৌকির উড়ছিলেন মাত্র 1500 ফিট, বা হয়তো তারও একটু কমে। অনেক কম উচ্চতা। হ্যাঁ, আর এই উচ্চতা থেকে স্টল রিকভারি করা, মানে বিমানটাকে আবার নিয়ন্ত্রণে আনা, প্রায় অসম্ভব। এর জন্য তো বেশ খানিকটা উচ্চতা দরকার হয়, তাই না? অনেক বেশি। বুঝলাম। ইনস্ট্রাক্টর তো বিপদটা বুঝে ফেলেছিলেন। উনি মরিয়া হয়ে রেডিওতে চিৎকার করতে থাকেন, ইজেক্ট, ইজেক্ট, ইজেক্ট। বিমান থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ। হ্যাঁ, কিন্তু তৌকিরের দিক থেকে আর কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। ও। তার কয়েক সেকেন্ডের মধ্যে বিমানটা সরাসরি মাইলস্টোন স্কুলের ওই হায়দার আলী বিল্ডিংয়ে আশ্রয় পড়ল, যেখানে বাচ্চারা ছিল। হ্যাঁ, সেখানে তখন ক্লাস 3 থেকে ক্লাস 8-এর প্রায় 150 জন শিক্ষার্থী ছিল। কেউ স্কুল ছুটির পর কোচিং করছিল, কেউ হয়তো গার্ডিয়ানের জন্য অপেক্ষা করছিল। ভাবা যায় না। তারপর তো সেই আগুন। হ্যাঁ, জেট ফুয়েলের আগুন। এর তাপমাত্রা নাকি 1000 থেকে 1500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে। মানে লোহাও গলে যায়। তাই তো বলা হচ্ছে, মানুষের চামড়া তো মাত্র 200 ডিগ্রিতেই পুড়ে যায়। এই সাংঘাতিক আগুনই বহু বাচ্চার জীবন কেড়ে নিল। কি ভয়াবহ। এখানে একটা বড় প্রশ্ন আসছে, যেটা উৎসেও তোলা হয়েছে। কি প্রশ্ন? এত ভয়ঙ্কর একটা দুর্ঘটনা, বিমানের গতি তখন ঘন্টায় প্রায় 600 কিলোমিটার ছিল। হ্যাঁ, প্রায় 600 কিমি। এরকম পরিস্থিতিতে তো পাইলটের তাৎক্ষণিক মৃত্যু হওয়ার কথা, তাই না? সেটাই স্বাভাবিক, ইম্প্যাক্টেই। কিন্তু ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর দুর্ঘটনার পরও প্রায় 2 ঘন্টা 24 মিনিট জীবিত ছিলেন। বলেন কি? 2 ঘন্টা 24 মিনিট? কিভাবে সম্ভব? এটাই তো রহস্য। এটা কিভাবে সম্ভব হলো?
এর সঠিক উত্তর আর দুর্ঘটনার আসল কারণ জানতে হলে তো ব্ল্যাক বক্সের ডেটা দরকার। অবশ্যই, ব্ল্যাক বক্স তো খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ব্ল্যাক বক্সে আসলে দুটো জিনিস থাকে। একটা হলো ফ্লাইট ডেটা রেকর্ডার, মানে এফডিআর, যেটা বিমানের সব টেকনিক্যাল তথ্য যেমন গতি, উচ্চতা, ইঞ্জিনের অবস্থা এগুলো রেকর্ড করে। আচ্ছা। আর দ্বিতীয়টা হলো ককপিট ভয়েস রেকর্ডার বা সিভিআর। এটা ককপিটের ভেতরের সব কথাবার্তা, মানে পাইলট, কো পাইলট, এটিসির সাথে যোগাযোগ সব রেকর্ড করে। এগুলো তো খুব মজবুত হয় শুনেছি। হ্যাঁ, এগুলো আসলে কালো রঙের হয় না, বরং উজ্জ্বল কমলা রঙের হয়, যাতে খুঁজে পেতে সুবিধে হয়। ও আচ্ছা। আর এগুলো টাইটেনিয়াম বা ওই জাতীয় খুব শক্ত ধাতু দিয়ে তৈরি হয়, যাতে প্রচণ্ড আঘাত বা 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও অন্তত 1 ঘন্টা টিকে থাকতে পারে। দারুণ। কিন্তু উৎসের দাবি অনুযায়ী এই দুর্ঘটনার পর ব্ল্যাক বক্স পাওয়া গিয়েছিল কিনা বা পাওয়া গেলেও তাতে কি তথ্য ছিল সে বিষয়ে কর্তৃপক্ষ বা মিডিয়া কেউই নাকি কোনো তথ্য প্রকাশ করেনি। বলেন কি, কোনো তথ্যই আসেনি? না, উৎসের নির্মাতা এমনকি একটা চ্যালেঞ্জও দিয়েছেন কর্তৃপক্ষকে যে শেষ মুহূর্তে ককপিট কনভারসেশনটা প্রকাশ করা হোক। তার মানে ব্ল্যাক বক্সের ডেটা ছাড়াই আমাদের বিশ্লেষণ করতে হচ্ছে। অনেকটা তাই। যদিও চূড়ান্ত সিদ্ধান্তে আসা কঠিন, কিন্তু উৎসের বিশ্লেষণে কিছু প্যাটার্ন তো দেখা যাচ্ছে। যেমন ধরুন, ইনস্ট্রাক্টরের নির্দেশগুলো প্রথমে চেক ইউর হাইট, তারপর বেশ কয়েকবার এজেক্ট, আর তৌকিরের প্রথম সাড়া দেওয়া, তারপর একদম চুপ হয়ে যাওয়া। হ্যাঁ, এটা থেকে তো মনে হয় পরিস্থিতি খুব দ্রুত খারাপের দিকে গিয়েছিল। ঠিক তাই। ইনস্ট্রাক্টরের কথার ধরন আর সময়ের ব্যবধান সেটাই ইঙ্গিত করে। আর ব্ল্যাক বক্সের তথ্য যেহেতু নেই, তাই দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে উৎসে যে অন্যান্য বিষয়গুলো বলা হয়েছে সেগুলোর গুরুত্ব আরও বেড়ে যায়। আচ্ছা, উৎস বলছে দুর্ঘটনার প্রধান কারিগরি কারণ সম্ভবত স্টল। হ্যাঁ, স্টল হাইপোথেসিস। কিন্তু বিমানটা স্টল করলো কেন, সেটার কারণ কি বলা হচ্ছে? অপেক্ষা করাটা। হ্যাঁ, অপেক্ষা করতে গিয়ে তাকে কম গতিতে আর কম উচ্চতায় উঠতে হয়েছে। আর কম গতিতে ওড়ার কারণেই ডানাগুলো হয়তো পর্যাপ্ত লিফট তৈরি করতে পারেনি, ফলে বিমানটা স্টল করে। আর অত কম উচ্চতায় ছিলেন যে রিকভার করারও সুযোগ পাননি। ঠিক। স্টল থেকে বেরোতে গেলে সাধারণত পাইলটরা বিমানের নাকটা নিচের দিকে নামিয়ে দেন, যেটাকে বলে নোজ ডাইভ, গতি বাড়ানোর জন্য। হ্যাঁ, কিন্তু এর জন্য অন্তত 2500 থেকে 3000 ফুট উচ্চতা দরকার। তৌকির ছিলেন তার অনেক নিচে, তাই সেই চেষ্টা করার সুযোগই হয়তো তিনি পাননি। তাহলে যে একটা কথা প্রায় শোনা যায় যে পাইলট হয়তো চেষ্টা করছিলেন বিমানটাকে কোনো খালি জায়গায় নিয়ে ফেলতে। উৎস কিন্তু এই ধারণাটাকে ঠিক মানছে না। কেন? তাদের যুক্তি হল, স্টল রিকভারির জন্য নোজ ডাইভ দিতে গেলে বিমানের মুখ স্বাভাবিকভাবেই নিচের দিকেই থাকে। তাই হয়তো দেখে মনে হতে পারে তিনি খালি জায়গা খুঁজছিলেন, কিন্তু আসলে সেটা ছিল স্টল রিকভারির ব্যর্থ চেষ্টা। ইন্টারেস্টিং পয়েন্ট। তাহলে কি আমরা বলতে পারি এই স্টল করার কারণটা আসলে পরোক্ষভাবে ওই একটাই রানওয়ে থাকার সমস্যা? উৎসের যুক্তি কিন্তু সেদিকেই যাচ্ছে। দেখুন, একটা মাত্র রানওয়ে, তাই মিলিটারি প্লেনকে প্রায়ই এরকম সিভিলিয়ান প্লেনের জন্য জায়গা ছাড়তে হয়, গতি কমাতে হয় বা আকাশে চক্কর কেটে অপেক্ষা করতে হয়, যেটা প্রশিক্ষণের সময় একটা বাড়তি ঝুঁকি তৈরি করে। অবশ্যই। আর উৎসে এটা উল্লেখ করা হয়েছে যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রায় 60% জায়গা নাকি অব্যবহৃত পড়ে আছে। তাই নাকি? 60%? হ্যাঁ, অথচ দ্বিতীয় রানওয়ে বানানোর একটা স্টাডিও হয়েছিল 2014 সালে, প্রায় 1000 কোটি টাকার প্রজেক্ট, কিন্তু সেটা 2025 পর্যন্ত ঝুলিয়ে আছে, কাজ শুরুই হয়নি। অথচ এর প্রয়োজন যে কতখানি তা তো এই ঘটনায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। ঠিক। উৎস এখানে খরচের একটা তুলনার কথাও বলেছে, যদিও সেটা ভিন্ন প্রসঙ্গ। আচ্ছা, উৎসে ফ্লাইট টেস্টের ডিজাইন নিয়েও তো প্রশ্ন তোলা হয়েছে। হ্যাঁ, হয়েছে। একজন পাইলটের প্রথম সোলো ফ্লাইট, তাও আবার ঢাকার মতো এত ঘন বসতিপূর্ণ এলাকার ওপর দিয়ে মাত্র 1500 ফুট উচ্চতায়, যেখানে স্টল রিকভারির জন্যই দরকার এর চেয়ে অনেক বেশি উচ্চতা। এই সিদ্ধান্তটা কতটা নিরাপদ ছিল, এটা একটা বড় প্রশ্ন। এই সিদ্ধান্তটা কে নিয়েছিল? ফ্লাইট ইনস্ট্রাক্টর কে ছিলেন? তার ভূমিকা ঠিক কী ছিল? এই তথ্যগুলো কিন্তু পরিষ্কার নয়। এর সাথে কি বিমান ঘাঁটির অবস্থানটাও জড়িত? অবশ্যই। তৌকির তো উড়েছিলেন কুর্মিটোলার বিএএফ বেস বীরশ্রেষ্ঠ মতিউর রহমান থেকে, যেটা জনবহুল এলাকার খুবই কাছে। হ্যাঁ, দেখুন, রাজধানীতে বিমান ঘাঁটির প্রয়োজন আছে নিরাপত্তা বা অন্যান্য কারণে,
কিন্তু প্রশ্নটা হলো এই রকম ঘন বসতিপূর্ণ এলাকার এত কাছে এত কম উচ্চতায় পরীক্ষামূলক ফ্লাইট চালানো কতটা যুক্তিসঙ্গত, বিশেষ করে নতুন পাইলটদের জন্য। এখানেই তো মাইলস্টোন স্কুলের অবস্থান আর অ্যাপ্রোচ ফানেলের ব্যাপারটা চলে আসে। ঠিক, অ্যাপ্রোচ ফানেল জিনিসটা কি সেটা একটু ব্যাখ্যা করি। হ্যাঁ, বলুন। রানওয়ের দু প্রান্ত থেকে একটা নির্দিষ্ট এলাকা জুড়ে অনেকটা ইংরেজি ভি অক্ষরের মতো একটা কাল্পনিক করিডর তৈরি হয়। বিমান ওঠানামার সময় এই করিডরটাই ব্যবহার করে। আচ্ছা। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, মানে ICAOর নিয়ম অনুযায়ী, নিরাপত্তার জন্য এই অ্যাপ্রোচ ফানেল এলাকাটা যথাসম্ভব পরিষ্কার রাখতে হয়। মানে উঁচু কোনো বিল্ডিং বা স্থাপনা এখানে থাকা উচিত নয়। আর মাইলস্টোন স্কুলের ওই বিল্ডিংটা? উৎসের তথ্য অনুযায়ী বিল্ডিংটা রানওয়ে থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে এবং সরাসরি এই অ্যাপ্রোচ ফানেলের মধ্যেই পড়ে। বলেন কি, মাত্র ৩ কিমি দূরে অ্যাপ্রোচ ফানেলের ভেতরে একটা স্কুল বিল্ডিং? হ্যাঁ। তাহলে প্রশ্ন আসে, এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় যেখানে বিমান ওঠানামার ঝুঁকি আছে, সেখানে একটা স্কুল বা উঁচু ভবন বানানোর পারমিশন কিভাবে দেওয়া হলো? এটাই সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটা। এর দায়টা কার উপর দেওয়া হচ্ছে উৎসে? উৎসে সরাসরি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, মানে রাজুকের দিকে আঙুল তোলা হয়েছে। রাজুক? তাদের কাজ তো শহরের প্ল্যানিং করা, বিল্ডিংয়ের অনুমোদন দেওয়া। হ্যাঁ, কিন্তু উৎসে অভিযোগ করা হচ্ছে বিমানবন্দরের আশেপাশে এই অ্যাপ্রোচ ফানেলের মতো ঝুঁকিপূর্ণ এলাকায় ভবন নির্মাণের ক্ষেত্রে নিয়মকানুন প্রায় মানা হয় না। কী ধরনের অভিযোগ? অভিযোগগুলো বেশ গুরুতর। যেমন বলা হয়েছে, সিভিল অ্যাভিয়েশন অথরিটি বা ক্যাব নাকি গত 10 বছরে 500রও বেশি অবৈধ বা ঝুঁকিপূর্ণ ভবন নিয়ে রাজুককে সতর্ক করেছে, কিন্তু রাজুক নাকি কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। 500রও বেশি? হ্যাঁ, এরকমই দাবি করা হয়েছে। আরও বলা হয়েছে সেখানে নাকি ব্যাপক অনিয়ম আর দুর্নীতি চলে, ঘুষ ছাড়া ফাইল নড়ে না, এমনও অভিযোগ আছে। এমনকি এই ঘুষ লেনদেনের সুবিধার জন্যই নাকি ডিজিটাল সিস্টেম চালু না করে ম্যানুয়াল পদ্ধতিতে কাজ চালিয়ে যাওয়া হচ্ছে, এমন কথা উৎসে বলা হয়েছে। অবিশ্বাস্য। কোনো উদাহরণ কি দেওয়া হয়েছে? হ্যাঁ, অভিনেতা চঞ্চল চৌধুরীর বাড়ির উদাহরণ দেওয়া হয়েছে। তার বাড়ির উচ্চতা নাকি 82 ফুট অনুমোদন করা হয়েছিল, কিন্তু তিনি 102 ফুট বানিয়ে ফেলেছিলেন। পরে নোটিশ দিয়ে 60 ফুটে নামিয়ে আনতে বলা হয়। শুধু তাই নয়, ওই এলাকাতেই নাকি এরকম 87টা নিয়ম না মানা বিল্ডিং আছে। 87টা? আর এগুলো সব অ্যাপ্রোচ ফানেলের আশেপাশে? সেরকমই ইঙ্গিত করা হয়েছে। আর রাজুকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তো নতুন নয়। 2016, 2019, 2021, 2022 বিভিন্ন সময়ে দুর্নীতির মামলা বা অভিযোগের কথা শোনা গেছে। 2022 সালে নাকি তাদের সার্ভার থেকেও ডেটা গায়েব হয়ে গিয়েছিল। হ্যাঁ, প্রায় 30,000 মানুষের ডেটা। রাজুক বলেছিল হ্যাকিং, কিন্তু বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেড সেটা নাকচ করে দিয়েছিল। সন্দেহ করা হয় এটা ছিল ভেতরের কাজ। হাইকোর্ট রুলও জারি করেছিল, কিন্তু তদন্ত কতদূর এগিয়েছে তা নিয়েও প্রশ্ন আছে। তার মানে উৎসের বক্তব্য অনুযায়ী অ্যাপ্রোচ ফানেলে স্কুল থাকার পেছনে রাজুকের গাফিলতি বা দুর্নীতির একটা বড় ভূমিকা থাকতে পারে। উৎসের বিশ্লেষণ সেদিকেই ইঙ্গিত করছে। তারা বলছে ক্যাবের সতর্কতা উপেক্ষা করা, নিয়ম ভেঙে ভবন অনুমোদন দেওয়া, এগুলোর ফলেই হয়তো মাইলস্টোনের মতো জায়গায় অমন একটা বিল্ডিং দাঁড়িয়েছিল। এবার একটু বিমানটার কথায় আসি। F7BGI, এই মডেলটা নিয়েও তো উৎসে কিছু কথা বলা হয়েছে। হ্যাঁ, বলা হয়েছে। এই বিমানগুলো বাংলাদেশ এয়ারফোর্স কিনেছিল 2013 সালে। খুব বেশি পুরনো তো নয় তাহলে। কেনার সময়টা 2013 হলেও বিমানগুলোর ডিজাইন কিন্তু অনেক পুরনো। এগুলো আসলে 60-এর দশকের সোভিয়েত MiG-21 যুদ্ধবিমানের চাইনিজ সংস্করণ বা ক্লোন। ও, মানে বেসিক ডিজাইনটা অনেক আগের। হ্যাঁ, অনেক আগের। আর উৎসে দাবি করা হয়েছে আন্তর্জাতিকভাবে এই F7 মডেলের সেফটি রেকর্ড খুব একটা ভালো না। এমনকি একে নাকি ফ্লাইং কফিন বা উড়ন্ত কফিনও বলে ডাকা হয়। বলেন কি, ফ্লাইং কফিন? হ্যাঁ, এই নামে এর দুর্নাম আছে। তাই প্রশ্ন তোলা হয়েছে, বাংলাদেশ যখন ফোর্সেস গোল 2030-এর মতো আধুনিকায়ন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, তখন কেন এই রকম পুরনো প্রযুক্তির অপেক্ষাকৃত কম নিরাপদ বিমান কেনা হলো? এটা তো একটা ভালো প্রশ্ন। আধুনিকায়নের যুগে পুরনো মডেল কেন? উৎসে একটা উদাহরণ দেয়া হয়েছে, যেন AI এর যুগে কাউকে নোকিয়া 1100 ফোন দেওয়া। বেশ মজার তুলনা। উৎসে আরও একটা চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। কি সেটা?
যে চীন নাকি এই F7 মডেলের উৎপাদন ততদিনে বন্ধই করে দিয়েছিল, কিন্তু বাংলাদেশের অনুরোধে তারা শেষবারের মতো এই 16টা বিমান বিশেষভাবে তৈরি করে দেয়। ওহ, তার মানে এটা আউটডেটেড জেনেও কেনা হয়েছে? উৎসের দাবিটা সেরকমই। এই বিমান কেনার সিদ্ধান্তের সাথে কি প্রতিরক্ষা খাতের সামগ্রিক অবস্থা নিয়ে উৎসে কোনো কথা বলা হয়েছে? হ্যাঁ, কিছু পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে। যেমন 2020 সালের একটা আন্তর্জাতিক সূচক গভর্নমেন্ট ডিফেন্স ইন্টিগ্রিটি ইন্ডেক্সের কথা বলা হয়েছে। সেখানে বাংলাদেশের অবস্থান কেমন ছিল? সেখানে প্রতিরক্ষা খাতে দুর্নীতির ঝুঁকিতে বাংলাদেশকে ভেরি হাই রিস্ক বা অত্যন্ত উচ্চ ঝুঁকিপূর্ণ দেশের ক্যাটেগরিতে রাখা হয়েছিল। অত্যন্ত উচ্চ ঝুঁকি? হ্যাঁ, উৎসে এমনকি বিমান বাহিনীর প্রাক্তন প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে ৩,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে, যা নাকি সেই সময়ের মোট বাজেটের প্রায় 25%, যদিও এই অভিযোগের সত্যতা যাচাই সাপেক্ষ। আর কেনাকাটায় স্বচ্ছতার অভাব বা রাজনৈতিক প্রভাব, সে অভিযোগও আনা হয়েছে মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীকের। উৎসে ভুল করে ফজল ইলাহি বলা হতে পারে একটি বক্তব্য উদ্ধৃত করা হয়েছে, যেখানে তিনি নাকি বলেছেন যে 1 টাকার জিনিস 10 টাকায় কেনার প্রবণতা আছে। তুলনাও দেওয়া হয়েছে কি, যেমন অন্য দেশের সাথে? হ্যাঁ, সিঙ্গাপুরের সাথে তুলনা করা হয়েছে। বলা হয়েছে প্রায় একই সময়ে যাত্রা শুরু করেও সিঙ্গাপুর এয়ারফোর্সের কাছে এখন 100-র বেশি আধুনিক যুদ্ধবিমান, আর আমাদের আছে 44টি, যার বেশিরভাগই এই পুরনো F7। এটা তো বিশাল পার্থক্য। আরও বলা হয়েছে চীনের J-10C বা রাশিয়ার MiG-35-এর মতো আধুনিক বিমান কেনার প্রস্তাব নাকি ছিল, কিন্তু সেগুলো বাদ দিয়ে ভারতের কাছ থেকে $500 মিলিয়ন লাইন অফ ক্রেডিট বা ঋণের আওতায় কেনাকাটার চুক্তি করা হয়েছে, যা নিয়ে নাকি বিতর্ক আছে এবং যথেষ্ট স্বচ্ছতাও নেই। তার মানে উৎসের বক্তব্য অনুযায়ী এই F7 কেনাটা একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং প্রতিরক্ষা খাতের বৃহত্তর কিছু সমস্যার অংশ হতে পারে। উৎসব সেভাবেই বিষয়টাকে দেখানোর চেষ্টা করেছে। আচ্ছা, এবার আবার পাইলট তৌকিরের শেষ মুহূর্তগুলোর কথায় ফেরা যাক। আপনি বলছিলেন উৎস অনুযায়ী তিনি ইজেক্ট করেছিলেন? হ্যাঁ, উৎসের তত্ত্ব সেধাই, তিনি শেষ মুহূর্তে ইজেক্ট করেছিলেন। কিন্তু বাঁচলেন না কেন? F7 BGI-এর ইজেকশন সিট কি ভালো ছিল না? সিটটা খারাপ ছিল না, ওটাতে মার্টিন বেকার MK-10 ইজেকশন সিট ছিল। এটার 0-0 ক্যাপাবিলিটি আছে। 0-0 মানে বিমান যদি মাটিতে স্থির অবস্থাতেও থাকে, শূন্য গতি শূন্য উচ্চতা, তাহলেও পাইলট ইজেক্ট করে বাঁচতে পারবেন। তাহলে তৌকিরের ক্ষেত্রে সমস্যাটা কোথায় হলো? সমস্যাটা হলো ওই 0-0 পরিস্থিতিটা ছিল না। বিমানটা তখন শূন্য উচ্চতায় ছিল না, বরং বেশ খানিকটা ওপরে ছিল। কিন্তু বিমানটা স্থির ছিল না বা স্বাভাবিকভাবে উড়ছিল না। এটা তখন খাড়ার নিচের দিকে প্রচণ্ড গতিতে পড়ছিল, ঘন্টায় প্রায় 600 কিলোমিটার বেগে। ওহ, নিচের দিকে পড়ার গতিটা সমস্যা করেছে। হ্যাঁ, এই প্রচণ্ড নিম্নমুখী গতির কারণে ইজেকশন সিট তাকে ওপরের দিকে ছুড়ে দিলেও তার যে প্যারাশুটটা খোলার কথা ছিল সেটা খোলেনি। না, খুলেছিল হয়তো, কিন্তু পুরোপুরি খোলার এবং ইজেকশন সিট থেকে তাকে বিচ্ছিন্ন করার জন্য যেটুকু সময় বা উচ্চতা দরকার সেটা তিনি পাননি, কারণ বিমানটা নিজেই তখন দ্রুত নিচে নামছিল। তাহলে তিনি কোথায় গিয়ে পড়লেন? উৎসের তথ্য অনুযায়ী তিনি সিটসহ ছিটকে গিয়ে মাইলস্টোন স্কুলেরই অন্য একটা ভবন, সম্ভবত ফিজিক্যাল এডুকেশন বিল্ডিংয়ের টিনের চালের ওপর পড়েন এবং চাল ভেঙে ভেতরে পড়ে যান। আর কেউ খুঁজে পায়নি তাকে? দুঃখজনক এক ঘণ্টা পর তাকে খুঁজে পাওয়া যায়। প্রথমে একজন জুনিয়র মেডিকেল অ্যাসিস্ট্যান্ট শাহিদা, তিনি প্যারাশুটটা দেখতে পান। তারপর সিনিয়র মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অফিসার মকবুল হাসান তাকে খুঁজে বের করেন। 1 ঘন্টা পর? তখনও কি তিনি জীবিত ছিলেন? হ্যাঁ, তখনও নাকি তার পালস চলছিল। তাকে খুব দ্রুত CMH-এ নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। হাসপাতালেই তাকে মৃত ঘোষণা করা হয়। ভাবা যায় 1 ঘন্টা ধরে ওখানে পড়েছিলেন? হ্যাঁ, এটা খুবই দুঃখজনক। দুর্ঘটনার পরপর সাধারণ মানুষের প্রতিক্রিয়া কেমন ছিল? উৎসে কি এ নিয়ে কিছু বলা হয়েছে? কিছু মিশ্র প্রতিক্রিয়ার কথা বলা হয়েছে। একদিকে যেমন অনেকে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন, তেমনি উৎসে কিছু নেতিবাচক দিকের কথাও উল্লেখ করা হয়েছে। যেমন অনেকে নাকি উদ্ধার কাজে সেভাবে সাহায্য না করে মোবাইল ফোনে ছবি বা ভিডিও করতে বেশি ব্যস্ত ছিলেন। এটা তো আজকাল প্রায়ই দেখা যায়, দুঃখজনক।
তার চেয়েও দুঃখজনক হল সোশ্যাল মিডিয়াতে এই ঘটনা নিয়ে ভিউ বা সিম্প্যাথি কামানোর জন্য অনেকে নাকি এআই দিয়ে তৈরি ভুয়া ছবি আর ভিডিও ছড়িয়েছে। ভুয়া ছবি ভিডিও কিরকম? যেমন মৃত শিশুদের জীবিত দেখানো বা দুর্ঘটনায় মারা যাওয়া একজন শিক্ষিকা মেহরিন চৌধুরী, তার নামে নাকি সম্পূর্ণ বানোয়াট বক্তব্য বানিয়ে প্রচার করা হয়েছে। তার স্বামী নাকি এ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছেন। ছি, একটা ট্র্যাজেডি নিয়েও এমন? হ্যাঁ, উৎস এই বিষয়গুলো নিয়ে বেশ হতাশা প্রকাশ করা হয়েছে। সরকারিভাবে কি ব্যবস্থা নেওয়া হয়েছিল? কোনো তদন্ত কমিটি হয়েছিল? হ্যাঁ, ঘটনার পরদিনই হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে একটা রুল জারি করে নিহতদের পরিবারকে ৫ কোটি টাকা এবং আহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়। আর তদন্ত? হ্যাঁ, একটা উচ্চ পর্যায়ে তদন্ত কমিশনও গঠন করা হয়েছিল। আপিল বিভাগের একজন বিচারপতির সমান ক্ষমতা দেওয়া হয়েছিল সেই কমিশনকে। তাদের কাজ ছিল দুর্ঘটনার কারণ খুঁজে বের করা এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে সুপারিশ করা। সেই কমিশনের রিপোর্ট কি পাওয়া গেছে? উৎস যখন এই প্রতিবেদনটি তৈরি করেছে, ঘটনার প্রায় মাসখানেক পর ২৬শে আগস্ট, তখন পর্যন্ত কমিশনের রিপোর্ট জমা দেওয়ার যে প্রাথমিক সময়সীমা ছিল ৪ সপ্তাহ, সেটা পেরিয়ে গেলেও কোনো পাবলিক রিপোর্ট আসেনি বলেই দাবি করা হয়েছে। মাসখানেক হয়ে গেল রিপোর্ট আসেনি? হ্যাঁ, যদিও এটা ঠিক যে এই ধরনের বিমান দুর্ঘটনার তদন্ত বেশ জটিল এবং সময়সাপেক্ষ। ৬ মাস থেকে ১ বছর বা তার বেশিও লাগতে পারে। কিন্তু উৎসের বক্তব্য হল, পুরো তদন্ত শেষ না হলেও অন্তত ব্ল্যাক বক্সের ডেটা বিশ্লেষণ করে একটা প্রাথমিক রিপোর্ট কিন্তু খুব দ্রুতই প্রকাশ করা যেত, বিশেষ করে ককপিট ভয়েস রেকর্ডিং বা ডেটা রেকর্ডারের তথ্য। সেটা ঠিক, তাহলে কারণটা হয়তো কিছুটা আঁচ করা যেত। হ্যাঁ, এবং এটা স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রশ্নে খুব জরুরি ছিল, কিন্তু সেটা হয়নি বলেই উৎসে উল্লেখ করা হয়েছে। এটাকে দেশে সামগ্রিক জবাবদিহিতার সংস্কৃতির অভাবের সাথেও মেলানো হয়েছে। তাহলে আমরা যদি পুরো আলোচনাটা এক জায়গায় আনি, উচ্ছেদ দেওয়া তথ্যের ভিত্তিতে এই মর্মান্তিক দুর্ঘটনার পেছনে একক কোনো কারণ নয়, বরং বেশ কয়েকটা বিষয় জড়িয়ে আছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, একটা মাল্টিফ্যাক্টোরিয়াল সিনারিও। একদিকে যেমন কারিগরি সমস্যা, মানে বিমানটার স্টল করা, অন্যদিকে প্রাতিষ্ঠানিক কিছু দুর্বলতা বা প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত, যেমন একটাই রানওয়ে, এত কম উচ্চতায় প্রথম সোলো ফ্লাইট টেস্টের ডিজাইন, বিমান ঘাটের অবস্থান, প্রশ্নবিদ্ধ F-7 বিমান ক্রয় প্রক্রিয়া, নিয়ন্ত্রক সংস্থার ব্যর্থতার অভিযোগ, বিশেষ করে রাজুকের বিরুদ্ধে অ্যাপ্রোচ ফানেলে ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, কথিত দুর্নীতি এবং পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা আর জবাবদিহিতার একটা বড় অভাব। এই সবগুলো বিষয় মিলেই কি এই ট্র্যাজেডির মঞ্চ তৈরি করেছিল? উৎসের বিশ্লেষণ তো সেদিকেই ইঙ্গিত করে। আর এখানেই হয়তো আমাদের আজকের আলোচনার শেষ প্রশ্নটা রেখে যাওয়া যায়। বলুন। এই যে এতগুলো স্তরের সমস্যা বা ঝুঁকির কথা আমরা শুনলাম, যেগুলো উৎসে তুলে ধরা হয়েছে, মানে ধরুন বহু বছর আগের একটা বিমান কেনার সিদ্ধান্ত থেকে শুরু করে বিমানবন্দরের নকশা, নিয়ন্ত্রক সংস্থার গাফিলতির অভিযোগ, এমনকি দুর্ঘটনার দিনের ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত পর্যন্ত। এই সব কিছুকে একসাথে দেখলে কি মনে হয়? এই মাইলস্টোনের ট্র্যাজেডিটা কি আসলেই একটা সম্পূর্ণ অপ্রত্যাশিত বিচ্ছিন্ন দুর্ঘটনা ছিল, নাকি এটা ছিল আসলে অনেক বছর ধরে জমতে থাকা বিভিন্ন প্রাতিষ্ঠানিক ঝুঁকি, অব্যবস্থাপনা আর গাফিলতির একটা অবশ্যম্ভাবী পরিণতি, একটা সিস্টেমিক ফেলিওরের দুঃখজনক প্রকাশ? গভীর প্রশ্ন। এটা কি বিচ্ছিন্ন ঘটনা নাকি সিস্টেমের সমস্যা? এটা আসলেই ভাবার বিষয়। হ্যাঁ, এই প্রশ্নটা হয়তো আমাদের ভবিষ্যতের জন্য খুব গুরুত্বপূর্ণ, যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়।